আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস, আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধে বেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনি তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গলে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। হে ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে
মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিদের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত, আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো, তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে এ গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে। এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও। বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো, আর এর সাথে
এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করল, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। অধরা নামের এক গ্রামে একটা গোদাম ছিল। সেখানে রাজা রোজ একটা করে শিকার করা জানোয়ার আর তরোয়াল এনে রেখে দিত। ওই জায়গায় শুধুমাত্র রাজার শিকার করা জানোয়ার আর তরোয়াল রাখা হতো, আর সেগুলোর দেখাশোনা করার জন্য রাজা মালা আর জয়া দুটো মহিলাকে কাজে রেখেছিল। একবার সন্ধেবেলায় রাজা যখন শিকার করে ফিরছিল, তখন সে নিজের সাথে একটা নেকড়ের কাটা মাথা নিয়ে আসে। এর আগে রাজা জন্তুদেরকে শুধু মেরেছিল, কিন্তু আজকে তাদেরকে কেটে প্রথমবার এনেছিল। এই কারণে মালা আর জবা ভয় পেয়ে গেছিল। রাজা গোদামে এলো, ওই মহিলাগুলো ওখানেই দাঁড়িয়েছিল। এর মাথাটাকে বিশেষভাবে সাজানো হোক, এটা আমার বিশেষ শিকার। সেবকরা ওই নেকড়ের মাথাটা মহিলাদের হাতে দিয়ে দিল। ওটা থেকে এখনো রক্ত বেরোচ্ছিল। রাজা নিজের তরোয়াল মালার হাতে দিয়ে বলল, এটাও বিশেষভাবে রাখবে, আমি কাল দেখতে আসব। এইটুকু বলে রাজার সেবকরা ওখান থেকে চলে গেল। মালা আর জবা ওই শিকার আর তরোয়ালটাকে গোদামের ঠিক মধ্যিখানে সাজিয়ে দেয়। আজকের কাজ তো শেষ, চল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, খুব খিদে পেয়েছে। দাঁড়া, এই দেখ, তরোয়ালে লেগে থাকা সব রক্ত মাটিতে পড়ে যাচ্ছে, এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি যা, খাবার গরম কর, যা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে করবি। হ্যাঁ। জবা অন্য ঘরে চলে গেল, আর মালা ও মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো। ওর মাথা তরোয়ালে পড়ে যাওয়ার কারণে কেটে যায়, আর ওর শরীর দুই ভাগে ভাগ হয়ে যায়। তরোয়ালে মালা আর নেকড়ের রক্ত এক হয়ে নিচে মালার মাথায় পড়তে লাগলো। মালা এখনো যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু কিছুক্ষণ পর ছটপট করতে করতে ও মরে গেল। মালার শরীর
ঝিমিয়ে গেল। তরোয়ালের এই রক্ত এখনো ওর মাথায় পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই কাটা নেকড়ের চোখ দুটো চমকাতে লাগলো, আর তার কারণে ওর ভয়ঙ্কর আর জ্যান্ত মনে হচ্ছিল। হঠাৎ করে মালার শরীর উঠতে উঠতে এলো আর মাথার সঙ্গে গিয়ে চিপকে গেল। তরোয়াল থেকে পড়া রক্তের ফোঁটা হাওয়ায় থেমে গেল, আর মালার শরীর আস্তে আস্তে নড়তে লাগলো। ওর মধ্যে আবার প্রাণ এসে গেল। যখনই মালা নিজের চোখ খুলল, রক্তের সেই ফোঁটা তরোয়ালের দিকে আকর্ষিত হয়ে যায়। ওর চোখ দুটো একেবারে হলুদ হয়ে গেছিল। মাথায় কাটা দাগের চিহ্নটাও একদম সেরকমই ছিল, আর তার থেকে নেকড়ে আর মালার রক্ত একসাথে বয়ে যাচ্ছিল। মালার শরীরে নেকড়ের মতো চুল বেরোতে লাগলো, আর তার কারণে ও একটা কুৎসিত ডাইনির মতো লাগছিল। ও ওই তরোয়ালটা তুলল আর নিজের বড় জিভ বাইরে বের করে দেয়। ওর উপরের রক্ত এক ঝটকায় চেটে নিল। তরোয়ালের কারণে ওর জিভ দুই ভাগে কেটে যায়, কিন্তু মুখ থেকে একটুও রক্ত বেরোলো না। ওই ডাইনি নেকড়ের মতো চেঁচাতে লাগলো। ডাইনির শান্ত হওয়ার পরে জবার আওয়াজ এলো। মালা, কি করছিস? চলে আয়, খাবার গরম হয়ে গেছে। খিদে পেয়েছে। তরোয়াল হাতে নিয়ে ডাইনি জবার দিকে এগোতে লাগলো। জবা একটা ছোট ঘরে বসে খাবার খাচ্ছিল। ঘরের দরজা ছোট হওয়ার কারণে মাথা ঝুঁকিয়ে ভেতরে যেতে হতো। ওই ডাইনি ঘরের দরজা অবধি এলো। জবা মালার শাড়ি দেখলো আর বলল, এসে গেছিস তুই? কি করছিলি এতক্ষণ ধরে? কিছুক্ষণ অবধি ডাইনি কিছু না বলে ওখানে দরজার কাছে দাঁড়িয়ে রইল। চল ভেতরে আয়, খিদে পায়নি তোর? খিদে পেয়েছে। ডাইনি নিজের মাথা জোরে জোরে দেওয়ালে মারল আর দরজার ভাগটা ভেঙে দিল। জবা মালার ওই ডাইনিওয়ালা রূপ দেখে ভয় পেয়ে গেল। ডাইনির জবার দিকে এগোলো আর তরোয়াল দিয়ে ওর উপরে ঘাত করতে লাগলো। জবা জোরে জোরে চিৎকার করতে লাগলো, সাহায্যের জন্য আওয়াজ দিচ্ছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ডাইনি জবার শরীরে অনেকগুলো টুকরো করে দিল আর ওই টুকরোগুলো খেতে লাগলো। নিজের কাটা জিভ দিয়ে জবার রক্ত চাটতে লাগলো। পরের সন্ধে যখন রাজা নিজের শিকার নিয়ে এলো, তখন গোদামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দেখল যে কালকের তরোয়ালটা নিজের জায়গায় ছিল না, মাটিতে চারিদিকে রক্ত পড়েছিল। এইসব কি হলো? মালা, জবা! রাজা আস্তে আস্তে ভেতরে আসতে লাগলো। রাজার দুটো সেবকও ভয়ে ভয়ে রাজার পেছনে যেতে লাগলো। চলতে চলতে রাজা ওই ছোট ঘরের কাছে পৌঁছলো আর ভেতরের ওই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। মাটিতে সব রক্ত আর নাড়ি ভড়ি পড়েছিল, যে কারণে রাজা নিজের তরোয়াল বের করলো আর আগে এগোতে থাকলো। হঠাৎ ডাইনি ওপর থেকে ওই দুটো সেবকের উপরে হামলা করে দিল আর তরোয়াল দিয়ে ওদেরকে মেরে ফেললো। ও রাজার উপরেও হামলা করলো, কিন্তু রাজা নিজের তরোয়াল সামনে করে নিজেকে বাঁচিয়ে নেয়। কে তুমি? মালা? খিদে পেয়েছে, তোমাকে খাবো। মালা, মানে তুমি জবাকে মেরেছো আর খেয়ে ফেলেছো? নরভক্তি কোথাকার! ডাইনি এটা শুনে খুব রেগে গেল আর নেকড়ের আওয়াজে চিৎকার করতে লাগলো। ডাইনি রাজার উপরে জোরে আক্রমণ করলো আর তার তরোয়াল ভেঙে দিল। তখনই দ্বিতীয়বার ঘাত করলো আর তার মাথা ধড় থেকে আলাদা করে দিল। তিনজনকে মারার পরে ওদের বডিগুলোকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল আর এক একজনকে কেটে কেটে খেতে লাগলো। খিদে পেয়েছে,
ষোলো জুলাই 2012 কাশিলিঘাট। চারটে বন্ধু অনিকেত, সাহিল, রাজীব আর অমিত এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি, বসে বসে কোমরে পাক ধরে গেছে। হ্যাঁ ভাই শাহিদ, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়, কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি, রাতের এক্সপিরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কিরকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, না হলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে, মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার, মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারলো না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো, আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল, আর এর সাথেই
অমিতের গল্প এখানে শেষ হয়ে গেল, কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালাও সবাই তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো, আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অব্দি ওদের পেছনে দৌড়য়নি, বরং দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে যাচ্ছিল। সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই তিনজনের পেছনে পড়ে গেছিল, আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো, এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল, আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটফট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয়। আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিজের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল। আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধর থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি, আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরিঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটল, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে, আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে
ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এইদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করল। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে দিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না, না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল, আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ওর নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর
কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে, আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভা মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায়, আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম, আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল, আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না, কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। কথায় বলে, রাত্রি দিনের থেকে বেশি মারাত্মক হয়, আর অমাবস্যার রাত তো এর থেকেও বেশি মারাত্মক। অমাবস্যার রাতে ভূতেদের এলাকায় পাখিরা উড়ে এসে বসার আগে 100 বার ভাবে, কারণ এই রাতে ভূত প্রেত আর শান্তি না পেয়ে সেই আত্মারা তাদের রাগ আর তাদের শক্তি একেবারে চরমে থাকে, আর তাদের চারিপাশে সেই সব লোকের খোঁজ করে যারা তাদের শিকার হতে পারে। আরে দাদু, এই ভূত টুত কিছুই হয় না। তোমায় বলে রাখি, কাল যদি আমি সন্ধে অবধি শহরে না পৌঁছই, তাহলে আমার বস আমাকে চাকরি থেকে বার করে দেবে। দেখো খোকা,
জব তুমি আরো অনেক পেয়ে যাবে, কিন্তু জীবন পাবে না। আমি তোমাকে বলছি আজকের রাতটা থেমে যাও, কারণ আজ হলো অমাবস্যার রাত। আর আজকে ভয়ঙ্কর আত্মারা শিকার করার জন্য পাগল হয়ে ওঠে। দাদু, এবার তুমি আমাকে রেখে যেতে বাধ্য করো না, আর আমাকে যেতে দাও, আমার কিছুই হবে না। সঞ্জয়ের অফিসের ছুটি শেষ হয়ে গেছিল, আর তা সত্ত্বেও সে অফিসে এখনো পৌঁছয়নি। আর সেই কারণে কাল অবধি ওকে শহরে কোনো রকমে পৌঁছতেই হবে। বাড়ির লোকেদের এতবার বোঝানোর পরেও সঞ্জয় কারোর কথা শুনল না, আর নিজের জিনিসপত্র নিয়ে গ্রামের পুরনো কবরস্থানে তৈরি একমাত্র বাস স্ট্যান্ডের দিকে একাই পায়ে হেঁটে যেতে লাগলো। জানি না কেন গ্রামের লোকেরা এত বেশি অন্ধবিশ্বাসী হয়, কি জানি কি সব গল্প বলতে থাকে। সঞ্জয় তখন কিছু দূর এগিয়েছিল, আর তখনই আকাশে মেঘ কালো হয়ে গেল, আর দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন এই হাওয়া সঞ্জয়কে বারবার কোনো বিপদের সংকেত দিয়ে চলেছে। কিন্তু এখন কথায় বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এরকমই কিছু সঞ্জয়ের সাথেও হতে চলেছিল। সঞ্জয় রাতে 11টার সময় ওই ভুতুড়ে গ্রামে একাই পথিক ছিল। ওখান থেকে কিছু দূরেই গেছিল, আর তখনই ওর এমন মনে হলো যেন ওর পিঠের ওপর কেউ হাত রেখে দিয়েছে। এরকম অনুভব হওয়া মাত্রই সঞ্জয় একেবারে ঘাবড়ে গেল। পেছনে ঘুরে তাকিয়ে বলল, কে পেছনে? যখন সঞ্জয় পেছনে তাকালো তখন ও কাউকে দেখতে পেল না। এরপরে ও নিজের সফর কন্টিনিউ করতে লাগলো। ও এখন এড়ো পথে পৌঁছে গেল। ওখানে 4টে রাস্তা একে অপরের সঙ্গে জোড়া দেয়। সঞ্জয় এড়ো পথ থেকে সোজা সামনের রাস্তার দিকে একটা লোককে দেখতে পেল, যে গায়ে শাল জড়িয়ে রেখেছিল। তাকে দেখে সঞ্জয়ের একটু আজব লাগলো যে এই লোকটা এত রাতে অকারণে মূর্তির মতো দাঁড়িয়ে করছেটা কি। সঞ্জয় কোনো রকম কিছু না করে ওখানে ওই শাল গায়ে দেওয়া লোকটার একদম কাছ থেকে পার হলো। ও সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওর বারবার এমন মনে হচ্ছিল যে আরও কেউ ওর সাথে সাথে ঠিক ওর পেছনে চলে আসছে। সঞ্জয় খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও সাহস করে পেছনে ঘুরে তাকিয়ে দেখল পেছনে সেই শাল গায়ে দেওয়া লোকটা দাঁড়িয়েছিল। সঞ্জয়ের ওই লোকটার বিহেভিয়ার অনেক আজব মনে হলো, যে সে সঞ্জয়ের পিছু করছিল না তো। সঞ্জয় আবার নিজের রাস্তায় চলতে লাগলো, আর এইবারেও ওই শাল গায়ে দেওয়া লোকটা ওর সাথে সাথে চলতে লাগলো। যখন সঞ্জয় এগোয়, ওর ছায়া হয়ে ওই লোকটাও এগোচ্ছিল। যখন সঞ্জয় থেমে যায়, তখন ওই লোকটাও থেমে যায়। সঞ্জয় এবার এই সবের থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। সেই জন্য এইবারে ও থামলো, আর পেছনে ঘুরে ওই লোকটার ওপর জোরে চিৎকার করতে লাগলো। কে রে তুই? কোনো পাগল নাকি? এইভাবে অর্ধেক রাতের সময় আমার পিছু করছিস কেন? ওই লোকটা এটা শুনে কিছুই রিয়্যাক্ট করলো না, আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার এই ব্যবহার সঞ্জয়কে আরও রাগিয়ে তুলছিল। এই কারণে সঞ্জয় ওর গলা থেকে শালটা খুলে দিল। তখন ওর একটা জোরদার ঝটকা লাগলো। ওর সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল তার চেহারা পুরো পুড়ে গেছিল, আর চোখের তারা দুটো সাদা ছিল। ভূত! এটা বলেই সঞ্জয় ওখান থেকে পালাতে লাগলো। এইমাত্র ও একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা প্রেতকে দেখতে পায়। তখনই হঠাৎ করে ওই লোকটা সঞ্জয়ের একদম সামনে চলে আসে, আর দাঁত বার করে হাসতে লাগলো। মেরে দেব তোকে! তোর সাহস কি করে হলো আমার আসল চেহারায় তাকানোর আর আমার শালটাকে খুলে দেওয়ার? তুই আমার আসল আর কুৎসিত চেহারাটা দেখে ফেলেছিস। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও,
আমাকে মেরো না, আমি বড় ভুল করে ফেলেছি। তুই জানিস তো আজ হলো অমাবস্যার রাত। আজকের রাতে যার উপরে আমাদের নজর পড়ে যায় তার অস্তিত্ব এখানেই সমাপ্ত হয়ে যায়। এইটুকু বলেই ওই প্রেতটা সঞ্জয়ের ছাতিতে নিজের হাত ঢুকিয়ে দেয় আর এক ঝটকাতে ওর হৃৎপিণ্ড পার করে দেয়, যেটা এখনো স্পন্দন হচ্ছিল। সঞ্জয়ের শেষ চিৎকারের সঙ্গে গ্রামের পরিবেশ আবার ভয়ঙ্কর আর শান্ত হয়ে গেল। পরের সকালে গ্রামবাসীরা সঞ্জয়ের মৃতদেহ সড়কে পড়ে থাকতে দেখে, যার মধ্যে হৃৎপিণ্ড ছিল না। ওর দাদু এসে আফসোস করে চোখে জল ফেলে, কারণ বারণ করা সত্ত্বেও সঞ্জয় অমাবস্যার রাতে এই বোকামিটা করে ফেলল, আর পরিণামে এক ভয়ঙ্কর মৃত্যু। কথায় বলে এই গ্রামে প্রত্যেক অমাবস্যার রাতে গায়ে ওই শাল দেওয়া লোকটা ঘুরে বেড়ায়, আর যদি কোনো পথিকদের উপর তার নজর পড়ে যায় তার পিছু করতে থাকে আর তাকে কোনো ভুল করার জন্য বাধ্য করে দেয়। যদি কেউ ভুল করে দেয় তখন তার পরিণাম এক ঝটকায় ঠিক সেই রকমই হয় যেটা সঞ্জয়ের সাথে হয়েছিল।